সুপ্রিয় সুধী, আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন, আমি আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আমি প্রথম খণ্ডে ৩ তারিখ ৩রা নভেম্বর পর্যন্ত ৩রা নভেম্বর জেল হত্যা পর্যন্ত আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আজকে আমি সেখান থেকে আবার শুরু করতে যাচ্ছি। ৩রা নভেম্বর খন্দকার মোস্তাক আহমেদ যে জেল হত্যা সংঘটিত করেছিলেন, সেই জেল হত্যার ঘটনাটি পরের দিন ৪ঠা নভেম্বর আনুমানিক বিকাল পর্যন্ত এদেশের বেশিরভাগ মানুষ এই বিষয়টি জানতেন না বা জানতে পারেননি। এদিকে ৪ তারিখে ৪ঠা নভেম্বর জনাব খালেদ মোশাররফ যে বিপ্লব সংগঠিত করেছিলেন, সেই বিপ্লবের সমর্থনে বাংলাদেশ আওয়ামী লীগ ঢাকাতে একটি মিছিল বের করেছিল এবং সেই মিছিলের অগ্রভাগে ছিলেন জনাব খালেদ মোশাররফের মা এবং তার ছোট ভাই, যেটি বাংলাদেশের সাংবাদিকগণ ছবি তুলে পরের দিন ৫ই নভেম্বর বড় বড় ছবি করে সেই দিন ছাপিয়েছিলেন পত্রিকাগুলোতে। এবং এই পত্রিকার মধ্যে মেজর জেনারেল খালেদ মোশাররফ সাহেব তার মা এবং ভাইয়ের এই ছবি দেখে তখন তিনি তার মাকে টেলিফোন করে বলেছিলেন, মা, এটি তোমরা কি করলে? তোমরা আমাকে আর বাঁচতে দিলে না। প্রকৃতপক্ষে এটি বলবার মূল কারণ ছিল, আপনারা জানেন, যখন বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন বাংলাদেশে কি অরাজনৈতিক অবস্থা ছিল। বাংলাদেশের গুম, খুন, হত্যা, রাহাজানি, ছিনতাই, নারী নির্যাতন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সহ অনেক সমস্যা তখন সৃষ্টি হয়েছিল এবং বাংলাদেশে ৭৪ সালে দুর্ভিক্ষ সৃষ্টি হয়েছিল। সেই সাথে সাথে তৎকালীন রাজনৈতিক দল জাসদের প্রায় ৩০,০০০-এর মতো নেতাকর্মীদেরকে হত্যা করেছিল এবং ৩০,০০০-এর ঊর্ধ্বে নেতাকর্মীদেরকে জেলখানায় বন্দী করে রাখা হয়েছিল জাসদের। যার ফলশ্রুতিতে এদেশের বেশিরভাগ মানুষ আওয়ামী লীগকে অপছন্দ করত এবং এ কারণেই যখন এদেশের মানুষ দেখতে পেল যে যারা ৩রা নভেম্বর বিপ্লব ঘটিয়েছে, সেই বিপ্লবটি হচ্ছে আওয়ামী সমর্থিত বিপ্লব, যার ফলশ্রুতিতে এদেশের বেশিরভাগ মানুষ এই বিপ্লবকে সমর্থন করেনি। কারণ তারা ভেবেছিল এটি আওয়ামী লীগের সমর্থিত বিপ্লব এবং সম্ভবত আবার এই রাষ্ট্রীয় ক্ষমতায় আওয়ামী লীগ আসতে যাচ্ছে। যদি রাষ্ট্রীয় ক্ষমতায় আওয়ামী লীগ আসে তাহলে হয়তো ভবিষ্যতে বাংলাদেশের রাষ্ট্রীয় অবস্থা হয়তো বা সেই ৭৫ সালের ১৫ই আগস্টের পূর্বের যে অবস্থা ছিল সেরূপ সংগঠিত হতে পারে। এই ভয়ে তারা সেই দিন তার এই বিপ্লবকে সমর্থন করেনি এবং এর ফলশ্রুতিতে তার যে একটি বিনা রক্তপাতহীন বিপ্লব তিনি করেছিলেন, সেই বিনা রক্তপাতহীন বিপ্লবটি তার শাপে বর হয়ে দাঁড়িয়েছিল। বন্ধুরা, আপনারা জানেন ৪ঠা নভেম্বর জেল হত্যার ঘটনাটি মানুষ জানতে পেরেছিল, ৩রা নভেম্বর জেল হত্যার ঘটনাটি মানুষ জানতে পেরেছিল ৪ঠা নভেম্বর বিকেলের পরে। এর পূর্ব পর্যন্ত এদেশের মানুষ এ সংক্রান্ত বিষয়ে তেমন কিছুই জানতে পারেননি। এইদিকে ৩ বাহিনীর প্রধান হওয়ার ব্যাপারে জনাব খালেদ মোশাররফ উদ্গ্রীব। তিনি বঙ্গভবনের রাষ্ট্রপতির সাথে বিভিন্নভাবে দেন দরবারে ব্যস্ত হয়ে পড়েন। এই দেন দরবার করতে করতে তার কাল ক্ষেপণ হতে থাকে, অর্থাৎ সময় গড়িয়ে যেতে থাকে। কিন্তু একটি বিপ্লব সংঘটিত হবার পরে তার কিছু কাজ থাকে, যেই কাজগুলো তিনি ক্ষমতার ভাগাভাগি করতে গিয়ে বেমালুম ভুলে বসেছিলেন। অর্থাৎ তিনি যে বিপ্লব সংঘটিত করেছেন, এই বিপ্লবের সমর্থনে বেতার কিংবা টেলিভিশনের কোথাও তিনি কোনো জাতির উদ্দেশ্যে বক্তব্য রাখেননি। বাংলাদেশে অবস্থিত বিদেশি যে সকল রাষ্ট্রদূতগণ রয়েছিলেন তাদের সাথে তিনি কোনো রকম বৈঠক করেননি। এমনকি আমাদের দেশের সামরিক কিংবা বেসামরিক যে সকল কর্মকর্তারা রয়েছেন তাদেরকে ডেকেও তিনি কোনো রকম মিটিং করেননি। তিনি সেইগুলো সব কিছুকে পাশ কাটিয়ে শুধুমাত্র তার ক্ষমতার ভাগাভাগির মোহে তিনি আচ্ছন্ন হয়ে পড়েছিলেন, যার ফলশ্রুতিতে তিনি তার সফল একটি বিনা রক্তপাতহীন যে বিপ্লব সংঘটিত করেছিলেন সেই বিপ্লবটিকে তিনি ধরে রাখতে পারেননি। এবং এটি আমি মনে করি তিনি সম্পূর্ণরূপে একজন
অদূরদর্শী অপরিপক্ক এক সেনানায়কের পরিচয় তিনি দিয়েছিলেন সেই দিন। যদি সেটি তিনি করতে ব্যর্থ না হতেন, হয়তোবা বাংলাদেশের ইতিহাস নতুন করে লেখা হতে পারত। যাই হোক, আজকে এ পর্যন্তই। আগামী সামনের যে এপিসোড, সেখানে আমি আপনাদের সাথে আরও বিস্তারিত আলোচনা করব। আজকের মতো আমি এখানে শেষ করছি। আপনারা যারা আমার এই ভিডিও দেখছেন, আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আমি শেষ করছি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।